বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমাদের আজকের ক্লাস কার্যক্রম শুরু করছি। গত ক্লাসে আমরা বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া নিয়ে পার্ট বি এবং পার্ট বিশ্বায়ন, আঞ্চলিকতাবাদ ও আন্তর্জাতিক আর্থিক সংস্থা এবং আরেকটা সাবজেক্ট হচ্ছে বাংলাদেশের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন। এই দুইটা সাবজেক্ট নিয়েও আমরা ইয়ার কোয়েশ্চেন গুলোতে যে পার্ট এবং পার্ট বি এবং পার্ট সি তে প্রশ্ন এসেছিল ওই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা শেষ করেছি। আজকে আমরা বিশ্বায়ন, আঞ্চলিকতাবাদ ও আন্তর্জাতিক আর্থিক সংস্থা এই সাবজেক্টের আমরা যখন পার্ট বি এবং পার্ট সির প্রশ্নগুলো পড়েছিলাম তখন আমি কিছু এমসিকিউ প্রশ্ন দিয়েছিলাম যে প্রশ্নগুলো বিভিন্ন ইয়ার কোয়েশ্চেনে এসেছে, অর্থাৎ ইয়ার কোয়েশ্চেন গুলো থেকে পার্ট এর প্রশ্নগুলো আমরা পড়েছিলাম। আজকে আমরা অধ্যায় ভিত্তিক অর্থাৎ বিশ্বায়ন, আঞ্চলিকতাবাদ ও আন্তর্জাতিক আর্থিক সংস্থার মধ্যে মোট 10টা অধ্যায় আছে। এই 10টা অধ্যায়ের মধ্যে আমরা পার্টের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট পার্টের ওই প্রশ্নগুলো আমরা আলোচনা করব। এই পার্টের মধ্যে আমরা ইয়ার কোয়েশ্চেন এবং স্বাভাবিকভাবে যে প্রশ্নগুলো আসে ওগুলাও আমরা সমাপ্ত করবো ইনশাআল্লাহ। আমরা ধারাবাহিকভাবে 3টা সাবজেক্টের উপর একটা বেস রেডি করেছি। আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে অর্থাৎ আগামী বুধবার আমরা বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক সাবজেক্টটার উপর আমরা 2টা করে প্রশ্ন পড়বো। এই কারণে 2টা পড়বো আমরা, যেহেতু 3টা সাবজেক্টের বেস রেডি করে ফেলেছি, আমরা ইনশাআল্লাহ যতটুকু পারি বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব এবং সাথে সাথে আমরা বাংলাদেশের আইন প্রক্রিয়া থেকে আমরা ইয়ার কোয়েশ্চেন গুলো আমরা এখনো যে আমরা যেহেতু বিশ্বায়ন, আঞ্চলিকতাবাদ ও আন্তর্জাতিক আঞ্চলিকতাবাদ ও আন্তর্জাতিক আর্থিক আছে যেহেতু ইয়ার কোয়েশ্চেনে যেগুলো সর্বোপরি আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে বাংলাদেশের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নের পার্ট বির যে প্রশ্নটা আছে পার্টের প্রশ্নগুলো ধরবো এবং সর্বশেষ আমরা এই বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়ার ইয়ার কোয়েশ্চেন গুলো ধরে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব লকডাউনের আগেই অর্থাৎ লকডাউনের মধ্যে 4টা সাবজেক্টের উপর একটা বেসিক রেডি করার জন্য। তো তোমাদেরকেও আমি আহ্বান জানাবো, সর্বপ্রথম তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা যে মডেল টেস্ট 1 হয়েছে ওই মডেল টেস্টের 1-এ যে যতটুকু পেরেছো, যেভাবে পেরেছো পরীক্ষা দেওয়ার চেষ্টা করেছো এবং নির্দিষ্ট টাইমের মধ্যে সাবমিট করেছো। এই পরীক্ষাগুলো আমাদের চলমান থাকবে ইনশাআল্লাহ। চেষ্টা করব পরীক্ষার মাধ্যমে তোমরাও, যেহেতু ইতিমধ্যে তোমরা নিউজ পেয়েছো যে সরকারের পক্ষ থেকে যিনি শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনিও ঘোষণা দিয়েছেন যে 1 মাসের মধ্যেই পরীক্ষা। তার মানে এটাই বুঝিয়েছেন যে ফেব্রুয়ারির মধ্যেই তোমাদের খুব দ্রুত গতিতে পরীক্ষা কার্যক্রম শুরু হবে। আমি আগে থেকেই বলে আসছি তোমাদেরকে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে একটা পরীক্ষার প্রস্তুতি, ওই প্রস্তুতি সম্পন্ন হয়েছে, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ রেডি। শুধুমাত্র তোমাদেরকে ফর্ম ফিল আপ দিবে, সাথে সাথে ফর্ম ফিল আপের 20 দিনের অথবা 20 দিনের মাথায় তোমাদের একটা রুটিন দিয়ে দিবে। 10 দিনের মধ্যে অর্থাৎ 1 মাসের মধ্যে পরীক্ষা শুরু হয়ে যাবে এবং খুব বন্ধ দিবে কম। একটা পরীক্ষা থেকে আরেকটা পরীক্ষায় খুব কম বন্ধ দিয়ে 10-12 দিনের মধ্যে তোমাদের পরীক্ষা সম্পন্ন করার চেষ্টা করবে। এই ধরনের একটা সিদ্ধান্ত হয়েছে, কারণ অনেকগুলো ইয়ার একসাথে জড়ো হওয়ার কারণে খুব দ্রুত গতিতে কার্যক্রম পরিচালনা করবে। আগে একটা সময় ছিল একটা ইয়ার শেষ হলে আরেকটা ইয়ারের ফর্ম ফিল আপ আসতো, আরেকটা ইয়ারের রুটিন দিত, কিন্তু এখন বিষয়টা এরকম হবে না। এখন এমনও হতে পারে, যতটুকু পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে সেটা হচ্ছে যে এরকম যে একটা পরীক্ষা শুরু হয়েছে, আরেকটা পরীক্ষার মাঝখানে যে বন্ধটা আছে ওই বন্ধের মধ্যে আরেকটা ইয়ারকে অ্যাড করে ফেলবে, অর্থাৎ প্রতিদিনই পরীক্ষা থাকবে। এই ধরনের একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য চেষ্টা চলতেছে এবং আলোচনা চলতেছে, এখনো ফাইনালি সিদ্ধান্ত হয়নি।
তো সেজন্য তোমাদেরকে এখন থেকে এতদিন যে 7-8 মাস তোমরা বসা ছিলা, ওই 7-8 মাসের যে বসার মধ্যে একটা যে জড়তা চলে এসেছে, ওই জায়গা থেকে তোমাদেরকে আস্তে আস্তে ফিরে আসতে হবে, নিজেদের মন মানসিকতা পড়ালেখার দিকে মনোযোগী হতে হবে। কারণ তোমরা নিজেরাই জানো যে ফেব্রুয়ারি মাস থেকে যখন গরম শুরু হবে অটোমেটিক্যালি সবকিছু স্বাভাবিক করে দিবে। তো আমাদের অলরেডি নভেম্বর মাস চলে গেছে, ডিসেম্বর জানুয়ারির লাস্টের দিকে গরম পড়া শুরু হয়। তো ডিসেম্বর প্রায় 1-1.5 মাস সময় আছে আমাদের হাতে। তো তোমরা না হয় আরো 2-3 মাস ধরো, তোমাদের পরীক্ষা হলো মার্চের দিকে হবে, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বর 3 মাস সময় পাবা, 9টা সাবজেক্ট। ভালো করে প্রিপারেশন নাও, এখন থেকে মনোযোগ রেডি করো। আর এই মেন্টালিটিটা নিয়ে আসার জন্য সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে, একটা হচ্ছে কলেজে গেলে পড়ালেখার মন মানসিকতার সৃষ্টি হয়, আরেকটা হচ্ছে ফ্রেন্ড সার্কেলের মধ্যে যখন পড়ালেখার বিষয়ে যত বেশি আলোচনা হবে তত বেশি নিজের মধ্যে পড়ালেখার প্রতি মনোযোগিতা বৃদ্ধি পাবে। যেহেতু আমরা কলেজে যাওয়ার সুযোগ নাই, সেহেতু এখন বিকল্প ওয়ে হচ্ছে যে আমরা অনলাইনের মাধ্যমে যে ক্লাসগুলো আমি নিচ্ছি অথবা তোমাদের ম্যাডামরা নিচ্ছে, ওই ক্লাসগুলোতে অনিচ্ছা সত্ত্বেও মন চাইবে না ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতে। তারপরে অনিচ্ছা সত্ত্বেও তোমাদেরকে ওইখানে যুক্ত হতে হবে, এই কারণে কারণ পড়ালেখার বিষয় যেহেতু আমরা 30-40 মিনিট ধরে পড়ালেখার বিষয়ে আলোচনা করি, ওই বিষয়গুলো শুনতে শুনতে তোমাদের মনের মধ্যে একটা পড়ালেখার স্পিডটা আস্তে আস্তে আসে যাবে ইনশাআল্লাহ। আজকে মূলত আসলে আমি বিশেষ কিছু নিয়ে আসিনি, আমরা ধারাবাহিকতায় ভাবে আমরা আজকে বৈদেশিক সম্পর্ক নিয়ে আলোচনা করার কথা ছিল, কিন্তু যে কোনো একটি কারণে বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক আসলে সাবজেক্টটাও আমার না, তারপরে হচ্ছে বইটাও আমার কাছে বর্তমানে নাই। সে কারণে আজকে শুরু করতে পারিনি, ইনশাল্লাহ বুধবার থেকে আমরা শুরু করে দিব ইনশাল্লাহ। আজকে বিশ্বায়নের আঞ্চলিকতাবাদ ও আন্তর্জাতিক আর্থিক সংস্থা নিয়ে, সংস্থার পাঠের কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব আজকে প্রথম অধ্যায় থেকে। তো আমরা যদি একটু বিষয়গুলো একটু মনোযোগ দিয়ে শুনবো, যাতে আমরা পরবর্তীতে আবার রিভিউ করতে না হয়। 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে আমাদের বিশ্বের আঞ্চলিকতাবাদ আন্তর্জাতিক আর্থিক সংস্থার মধ্যে 1 নম্বর প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির মূল কথা। আমি আনসার সহ দিয়ে দিয়েছি এই কারণে যে নিজেরাও দেখবা। আন্তর্জাতিক রাজনীতির মূল কথা কি? আনসার হচ্ছে শক্তি ও ক্ষমতা। অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে শক্তি বা ক্ষমতা। যে রাষ্ট্রের কাছে যত বেশি শক্তিশালী হবে, যে রাষ্ট্রের মধ্যে অর্থনৈতিকভাবে সামরিক অস্ত্রশস্ত্রের মাধ্যমে যে রাষ্ট্র যত বেশি শক্তিশালী হবে, তত বেশি সে আন্তর্জাতিক রাজনীতিতে নিজের ক্ষমতা, নিজের আধিপত্য বিস্তার করতে পারবে। সে কারণে বলা হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির মূল কথা কি? শক্তি বা ক্ষমতা। দ্বিতীয় যে প্রশ্নটি আমি দিয়েছি সেটি হচ্ছে পাওয়ার পলিটিক্স। এই পাওয়ার পলিটিক্স গ্রন্থটির লেখক কে? প্রশ্ন হচ্ছে পাওয়ার পলিটিক্স গ্রন্থটির লেখক কে? আনসার হচ্ছে জর্জ শোয়ার্জেনবার্গার। জর্জ শোয়ার্জেনবার্গার। প্রশ্ন ছিল পাওয়ার পলিটিক্স গ্রন্থটি কার? আনসার হচ্ছে জর্জ শোয়ার্জেনবার্গার। 3 নাম্বার হচ্ছে আন্তর্জাতিক শক্তি কি? উত্তর হচ্ছে আন্তর্জাতিক শক্তি হলো বিশ্ব পরিমণ্ডলে বিভিন্ন রাষ্ট্রের মধ্যকার প্রভাবমূলক সম্পর্ক। আন্তর্জাতিক শক্তি হচ্ছে 1 নম্বর প্রশ্নের সাথে জড়িত। আন্তর্জাতিক শক্তি কি? আন্তর্জাতিক শক্তি হলো বিশ্ব পরিমণ্ডলে বিভিন্ন রাষ্ট্রের মধ্যকার যে প্রভাবমূলক সম্পর্ক, অর্থাৎ বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে একটা প্রভাবমূলক সম্পর্ক রয়েছে, একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের বিভিন্ন ধরনের মাধ্যম ব্যবহার করে সম্পর্ক সৃষ্টি হয়। একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের সম্পর্ক সৃষ্টি হয় অনেক সময় অর্থনৈতিক দিক দিয়ে, বাণিজ্যিক বিষয়কে কেন্দ্র করে, আমদানি রপ্তানির বিষয়কে কেন্দ্র করে, আবার অনেক সময় একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের সম্পর্ক সৃষ্টি হয় যদি কোনো একটি রাষ্ট্র সামরিকভাবে, অর্থনৈতিকভাবে, সর্বাসর্বিভাবে সকল দিক থেকে যখন শক্তিশালী হয়, তার সাথেও উন্নয়নশীল রাষ্ট্রগুলো সম্পর্ক সৃষ্টি করে, কারণ তাদের কাছে কি আছে? প্রভাব রয়েছে। তো সেজন্য বলেছে আন্তর্জাতিক শক্তি কি? বলা হচ্ছে আন্তর্জাতিক শক্তি হলো বিশ্ব পরিমণ্ডলে বিভিন্ন রাষ্ট্রের মধ্যকার প্রভাবমূলক সম্পর্ক। 4 নাম্বার হচ্ছে একটি সামরিক শক্তি সংগঠনের নাম লিখো। তাহলে একটি সামরিক সংগঠনের নাম লিখো। আনসার হচ্ছে নেটো। আবার অনেক সময় প্রশ্ন আসে যে নেটো কোন ধরনের সংস্থা বা কোন ধরনের সংগঠন? তখন আমরা দিতে পারি
যে নেটো হচ্ছে একটি সামরিক সংগঠন বা সামরিক সংস্থা। তাহলে 4 নম্বরে বলেছিলাম একটি সামরিক শক্তি সংগঠনের নাম লিখো, আনসার হচ্ছে নেটো। 5 নম্বর প্রশ্ন হচ্ছে বৃহৎ শক্তির দুইটি দেশের নাম লিখো। বৃহৎ শক্তির দুইটি দেশের নাম লিখো, আনসার হচ্ছে বর্তমান বিশ্বে দুটি বৃহৎ শক্তি দুটি হচ্ছে যে একটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আর একটি হচ্ছে চীন। 6 নম্বর প্রশ্ন হচ্ছে আঞ্চলিক শক্তির দুটি দেশের নাম লিখো। আঞ্চলিক শক্তির মধ্যে যে কোনো দুটি দেশের নাম লিখো, আনসার হচ্ছে ইতালি এবং দক্ষিণ আফ্রিকা। 7 নম্বর হচ্ছে চেরেস্তোকা এবং গ্লাসনোস্ত নীতির প্রবক্তা কে, আনসার হচ্ছে মিখাইল গর্বাচেভ। তারপরে হচ্ছে ফেরেস্তাওকা শব্দের অর্থ কি? সংস্কার বা পুনর্গঠন। আর গ্লাসনোস্ত শব্দের অর্থ কি? খোলা নীতি। রুশ বিপ্লব কবে সংঘটিত হয়? আনসার হচ্ছে 1917 সালে। 11 নম্বর হচ্ছে সনাতন বিশ্বায়ন যুগের সময়কাল কত? সনাতন বিশ্বায়ন যুগের সময়কাল কত? আনসার হচ্ছে সভ্যতার শুরু থেকে ষোড়শ শতাব্দী পর্যন্ত। এছাড়াও আমরা জানি যে বিশ্বায়নকে 3টি যুগের মাধ্যমে, অর্থাৎ সনাতন বিশ্বায়ন এখানে বলার পিছনে কারণ হচ্ছে আমরা জানি যে বিশ্বায়নকে 3টি যুগে বিভক্ত করেছেন। একটা হচ্ছে সনাতন বিশ্বায়ন, আর একটা হচ্ছে পূর্ব আধুনিক বিশ্বায়ন এবং সর্বশেষ বর্তমান সময়কে বলা হচ্ছে আধুনিক বিশ্বায়ন। অর্থাৎ অনেক সময় প্রশ্ন আসে যে বিশ্বায়নের 3টি যুগ কি কি, অর্থাৎ আবার বলা হয় যে বিশ্বায়নের যুগকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে। এগুলো অনেক সময় প্রশ্নের মধ্যেও আসে এবং ভাইবার মধ্যেও আসে, এবং এই প্রশ্নগুলো আমি আজকে দিচ্ছি সেগুলো ভাইবার মধ্যেও আসতে পারে। সে কারণে অল্প দিয়েছি, আজকের পর আজকে শেষ করব। তাহলে বলা হচ্ছে বিশ্বায়নের যুগকে কয়টি ভাগে ভাগ করা যাচ্ছে? 3টি ভাগে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে সনাতন বিশ্বায়ন, 2 নাম্বার হচ্ছে পূর্ব আধুনিক বিশ্বায়ন, 3 নাম্বার হচ্ছে আধুনিক বিশ্বায়ন। আর সময়কালের ক্ষেত্রে বলা হচ্ছে যে সনাতন বিশ্বায়ন যুগের সময়কাল কখন? সভ্যতার শুরু থেকে ষোড়শ শতাব্দী পর্যন্ত। 12 নম্বর প্রশ্ন হচ্ছে কসমোপলিস কোন ভাষার শব্দ থেকে এসেছে? কসমোপলিস কোন ভাষার শব্দ থেকে এসেছেন? আনসার হচ্ছে গ্রিক ভাষার শব্দ থেকে। আর কসমোপলিস শব্দের অর্থ কি? কসমোপলিস শব্দের অর্থ হচ্ছে বিশ্ব শহর বা বিশ্ব নগর। তাহলে কসমোপলিস কোন ভাষার শব্দ? গ্রিক ভাষার শব্দ। এবং এরপরে হচ্ছে যে কসমোপলিস শব্দের অর্থ কি? বিশ্ব শহর বা বিশ্ব নগর। এরপরে 14 নম্বরে যে প্রশ্নটা আমরা পাই সেটা হচ্ছে যে পাক আধুনিক বিশ্বায়ন যুগকে ইংরেজিতে কি বলা হয়? পাক আধুনিক বিশ্বায়ন যুগকে ইংরেজিতে কি বলা হয়? প্রোটো গ্লোবালাইজেশন। প্রোটো গ্লোবালাইজেশন। আবার প্রশ্নটা একটু ঘুরেও আসতে পারে যে এরকম যে প্রোটো গ্লোবালাইজেশন বলা হয় কাকে? দুইভাবে আসতে পারে। একটা হচ্ছে পাক আধুনিক বিশ্বায়ন যুগকে ইংরেজিতে কি বলা হয়? আনসার হচ্ছে প্রোটো গ্লোবালাইজেশন। আবার 15 নম্বরে বলা হচ্ছে যে কি দুটি আবার প্রশ্ন আসতে পারে প্রোটো গ্লোবালাইজেশন শব্দের অর্থ কি? আমরা লিখবো পাক আধুনিক। 15 নম্বর হচ্ছে যে দুইটি আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি উল্লেখ করো। আন্তর্জাতিক দুইটি বাণিজ্য চুক্তির নাম লিখো। একটা হচ্ছে গেট, GATT গেট, আর একটা হচ্ছে নাফটা, NAFTA। এরপরে বলা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কবে? আনসার হচ্ছে 1914 সালে, এবং এই প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি হয় 1919 সালে। আমরা অনেক সময় প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন শুরু হয় এই বিষয়টা আমরা আমাদের সকলের কাছে জানা, কিন্তু সমাপ্তি কখন হয় এই বিষয় নিয়ে আমরা কনফিউশন হয়ে যাই। সে কারণে আমি আনসারের ক্ষেত্রে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কবে, আনসার হবে 1914 সালে। পাশে সমাপ্তি দিয়েছি এই কারণে যাতে শুরুর সাথে সাথে সমাপ্তিও করে ফেলো। তাহলে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কবে? 1914 সালে এবং সমাপ্তি হয় 1919 সালে। এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কবে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 সালে, আর এটা সমাপ্তি হয়
সাল। অত্যন্ত একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে আর্ট অফ ওয়ার বইটি কার লেখা? আনসার হচ্ছে সনফু। আর্ট অফ ওয়ার বইটি কার লেখা? আনসার হচ্ছে সনফু। এছাড়াও আমরা যেহেতু বিশ্বায়নের সাবজেক্ট, আমরা আগেও পড়েছি যে গ্লোবালাইজেশনের বাংলা প্রতিশব্দ হচ্ছে বিশ্বায়ন। কোন প্রক্রিয়ার মাধ্যমে বিশ্বায়নের দ্বারা শুরু হয়েছিল, ধারণা শুরু হয়েছিল, এটা আমরা থিওরিতে পড়েছিলাম। সে কারণে এই প্রশ্নগুলো আমি দিইনি যে কোন প্রক্রিয়ার মাধ্যমে বিশ্বায়নের দ্বারা শুরু হয়েছিল। তো আনসার হচ্ছে পুঁজিবাদী উৎপাদন এবং অবাধ বাণিজ্যের মাধ্যমে বিশ্বায়নের ধারণা শুরু হয়েছিল। তাই চাইলে লিখে নিতে পারো কোন প্রক্রিয়ার মাধ্যমে বিশ্বায়নের ধারণা শুরু হয়েছিল। আনসার হচ্ছে পুঁজিবাদী উৎপাদন এবং অবাধ বাণিজ্যের মাধ্যমে। দুইটা বিষয়ের কারণে বিশ্বায়নের ধারণা শুরু হয়েছিল। একটা হচ্ছে পুঁজিবাদী উৎপাদন, আর একটি হচ্ছে অবাধ বাণিজ্যের মাধ্যমে বিশ্বায়নের ধারণা শুরু হয়েছিল। তাহলে আর্ট অফ ওয়ার বইটি কার লেখা? আনসার হচ্ছে সনফু। 19 নম্বর প্রশ্ন হচ্ছে যে সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর বইটির লেখককে VI লেনিন। এটা আমরা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের মধ্যেই পাচ্ছি। এই জিনিসটা বারে বারে আসে। সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর এই গ্রন্থটির লেখককে। এবং খুবই দুঃখজনক বিষয় হচ্ছে আমরা যখন ভাইভাতে প্রশ্নগুলা করা হয় এক্সটার্নালে, তখন আমরা উত্তরটা দিতে পারি না, অথচ আমরা 4টা বছর এই সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর বইটির লেখককে VI লেনিন পড়েই যাচ্ছি। এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। আর্ট অফ ওয়ার বইটি কার লেখা? সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর বইটির লেখককে। এবং এটাও আসে যে আচ্ছা, সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর কেন? এই প্রশ্নটাও আসে। তো তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হচ্ছে আমাকে এই প্রশ্নটা সামনের ক্লাসে একটু মনে করিয়ে দিবে। আমি এই বিষয়ের উপর আলোচনা করব কিছুটা সময়। সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর কেন? কারণ তোমাদের ভাইবার মধ্যে অনেক সময় প্রশ্ন করে, আচ্ছা সাম্রাজ্যবাদ কেন পুঁজিবাদের সর্বোচ্চ স্তর? তোমার দৃষ্টিকোণ থেকে তুমি ব্যাখ্যা করো। এই ধরনের তোমাকে 2 মিনিট 3 মিনিট সময় দিবে, অথবা 2 মিনিট সময় দিতে পারে। এর মধ্যে তোমাকে মূল বিষয়টা তুলে ধরতে হবে। আচ্ছা, আমাদের যে মূল প্রশ্ন, সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর বইটির লেখককে? আনসার হচ্ছে VI লেনিন। এরপরে হচ্ছে পুঁজিবাদ কি? যে জিনিসটা আমরা ভাইবা আনসার দিতে পারি না। পুঁজিবাদ কি? প্রথমে আমাদেরকে, আমি সবসময় বলি, নিজেদের একটা টেকনিক ইউজ করতে হবে। পুঁজিবাদ কি? পুঁজিবাদ মানে আমরা কিছু কিছু পয়েন্ট নিয়ে নিতে হবে। একটা হচ্ছে যে ব্যক্তিগত সম্পত্তি থাকবে, অবাধ প্রতিযোগিতা থাকবে। এই দুইটা বিষয় আমার হচ্ছে যে কি পয়েন্ট। পুঁজিবাদ কি? ব্যক্তিগত সম্পত্তি থাকবে, অবাধ প্রতিযোগিতা থাকবে, আমি আমার স্বাধীন মতো ব্যবসা করতে পারবো। এটাই হচ্ছে যে পুঁজিবাদ আমার নিজের ভাষায়। ঠিক বইয়ের ভাষায় বলতেছে যে কি, যে অর্থ ব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানা, স্বীকৃতি এবং মুনাফার উদ্দেশ্যে উৎপাদন পরিচালিত হয় তাকে পুঁজিবাদ বলে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কি, যে অর্থ ব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানা, স্বীকৃতি এবং মুনাফার উদ্দেশ্যে উৎপাদন পরিচালিত হয় তাকে পুঁজিবাদ বলে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে আরেকটি কমন প্রশ্ন তোমাদের, তোমরা পড়ে আসছো ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ারে, সেটি হচ্ছে যে পলিটিক্স অ্যামং নেশনস গ্রন্থটির লেখককে? যেটা আমরা ফোর্থ ইয়ারে গিয়েও কনফিউশনের মধ্যে পড়ে যাই। সেটা হচ্ছে যে কি, যে পলিটিক্স অ্যামং নেশনস গ্রন্থের লেখককে? আনসার হচ্ছে হ্যান্স জে মর্গেনথাউ। হ্যান্স মর্গেনথাউ। তাহলে এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। পলিটিক্স অ্যামং নেশনস গ্রন্থটির লেখককে? হ্যান্স জে মর্গেনথাউ। 22 নাম্বার হচ্ছে কোন চুক্তি থেকে আন্তর্জাতিক ব্যবস্থার জন্ম হয়? এই যে আন্তর্জাতিক চুক্তি সম্পাদিত হয়, আন্তর্জাতিক বিভিন্ন চুক্তি যে সম্পাদিত হয়, এটা কোত্থেকে জন্ম হয়েছে? সেজন্য প্রশ্ন আসে যে কোন চুক্তি থেকে আন্তর্জাতিক ব্যবস্থার জন্ম? বলা হচ্ছে জাতিপুঞ্জ চুক্তি থেকে আন্তর্জাতিক ব্যবস্থার জন্ম হয়ে থাকে। জাতিপুঞ্জ চুক্তি থেকে আন্তর্জাতিক ব্যবস্থার জন্ম হয়ে থাকে। এবং আমি কিছুক্ষণ আগে যে বলেছি যে প্রোটো গ্লোবালাইজেশন বলতে কি বোঝায়, এখানে আসছে ঢাকা দেবেন্দ্র বঙ্গবন্ধু এবং BL কলেজের মধ্যে প্রশ্নটা আসছে। প্রোটো গ্লোবালাইজেশন বলতে কি বোঝায়? আমরা বলেছিলাম যে প্রাক আধুনিক বিশ্বায়নকে প্রোটো গ্লোবালাইজেশন বলা হয়। আচ্ছা, এরপরের প্রশ্ন তাহলে আমরা 22 নম্বরে পেলাম যে কোন চুক্তি থেকে আন্তর্জাতিক ব্যবস্থার জন্ম হয়? জাতিপুঞ্জ চুক্তি থেকে আন্তর্জাতিক ব্যবস্থার জন্ম হয়ে থাকে। এটি 2018 এবং 2015 সালেও এসেছিল।
এরপরে আমরা 23 নাম্বার যে প্রশ্নটি পাই সেটি হচ্ছে বিশ্বায়ন আধুনিক রূপ পরিগ্রহ করে কত শতাব্দীতে? বিশ্বায়ন আধুনিক রূপ পরিগ্রহ করে কত শতাব্দীতে? আনসার হচ্ছে ঊনবিংশ শতাব্দীতে। বিশ্বায়ন আধুনিক রূপ পরিগ্রহ করে কত শতাব্দীতে? ঊনবিংশ শতাব্দীতে। 24 নাম্বার প্রশ্ন হচ্ছে ওরিয়েন্টালিজম গ্রন্থের লেখক কে? এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2014 সালে এসেছিল। প্রশ্ন হচ্ছে ওরিয়েন্টালিজম গ্রন্থের লেখক কে? আনসার হচ্ছে এডওয়ার্ড সাইদ। প্রশ্ন হচ্ছে ওরিয়েন্টালিজম গ্রন্থের লেখক কে? এডওয়ার্ড সাইদ। এই প্রশ্নটি 2014 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসেছিল। সুতরাং এটা আবার রিপিট হওয়ার সম্ভাবনা আসে এবং এই প্রশ্নগুলাই ঘুরে ফিরে আসে। এরপরে আরেকটি প্রশ্ন হচ্ছে টিকফা চুক্তি আমরা পড়েছি, TICFA। টিকফা কি? যদি টিকফা কি অথবা টিকফার পূর্ণ রূপ কি যদি আসে তাহলে আমরা লিখবো যে কি ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট কোঅপারেশন ফার্মওয়ার্ক এগ্রিমেন্ট। টিকফা TICFA। টিকফা পূর্ণ রূপ কি? আনসার হচ্ছে যে কি ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট কোঅপারেশন ফার্মওয়ার্ক অর্ডার। টি দিয়ে ট্রেড, এন্ড আই দিয়ে ইনভেস্টমেন্ট, সি দিয়ে কোঅপারেশন, এফ দিয়ে ফার্ম ওয়ার্ক, এ দিয়ে এগ্রিমেন্ট। ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট কোঅপারেশন ফার্ম ওয়ার্ক এগ্রিমেন্ট। এরপরে হচ্ছে নেটো কোন ধরনের জোট বা সংগঠন? আনসার হচ্ছে আঞ্চলিক সামরিক জোট। নেটো কোন ধরনের জোট বা সংগঠন? আসতে পারে নেটো কোন ধরনের জোট বা নেটো কোন ধরনের সংগঠন? আমরা আনসার দিব কি যে নেটো হচ্ছে যে কি একটি আঞ্চলিক সামরিক জোট। এরপরে 27 নাম্বার প্রশ্ন হচ্ছে যে নেটো এর পূর্ণ রূপ কি? আনসার হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এই প্রশ্নগুলো যদিও বা কমন তোমাদের কাছে মনে হতে পারে, বাট এগুলাই আমরা পারি না। ভাইবা বোর্ড কিংবা পরীক্ষার হলে গিয়ে দেখা যাবে যে এগুলোর মধ্যে কনফিউশন হয়ে যাচ্ছে। তাহলে নেটো এর পূর্ণ রূপ কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এরপরে নেটো কত সালে প্রতিষ্ঠিত হয়? নেটো কত সালে প্রতিষ্ঠিত হয়? আনসার হচ্ছে 1949 সালে নেটো প্রতিষ্ঠিত হয়ে থাকে। এরপরে 29 নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে যে কি যে ট্রিপস ট্রিপস এর পূর্ণ রূপ কি? ট্রেড রিলেটেড ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। ট্রিপস ট্রিপস এর পূর্ণ রূপ কি? ট্রেড রিলেটেড ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। তারপরে সর্বশেষ যে প্রশ্নটি আমরা দিয়েছি সেটি হচ্ছে যে কি বিশ্বায়নকে দা গ্লোবাল ভিলেজ বলেছেন কি? আনসার হচ্ছে মার্শাল ম্যাকলুহান। এছাড়াও অনেকগুলো কিছু কিছু প্রশ্ন আসে অনেক সময়, সেটা হচ্ছে যে কি যে ইনফরমেশন ক্যাপিটালিজম কি, যেটি ঢাকাভুক্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ঢাকাভুক্ত কলেজগুলো আছে ওগুলাতে আসছে যে ইনফরমেশন ক্যাপিটালিজম। ইনফরমেশন হচ্ছে তথ্য, ক্যাপিটালিজম হচ্ছে যে পুঁজিবাদ। তাহলে ইনফরমেশন ক্যাপিটালিজম কি? তথ্য পুঁজিবাদ। এরপরে আরো কিছু প্রশ্ন আসে, যেমন ধরেন পিপি এর পূর্ণ রূপ কি? পি এর পূর্ণ রূপ কি? অ্যাসোসিয়েশন অফ এশিয়ান প্যারামেন্টস ফর পিচ। অ্যাসোসিয়েশন অফ এশিয়ান প্যারামেন্টস ফর পিচ। পি এর পূর্ণ রূপ হচ্ছে অ্যাসোসিয়েশন অফ এশিয়ান প্যারামেন্টস ফর পিচ। এই প্রশ্নগুলো আমরা প্রথম অধ্যায় থেকে পেলাম, এই 30টা প্রশ্ন। ঠিক আছে, তাহলে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানে ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।